বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রনক হাসান, আমি অভিনয় করি। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। এই যে আমি কিসের সামনে দাঁড়িয়ে আছি? আমি একটি বুকশেলফের সামনে দাঁড়িয়ে আছি, আর এই বুকশেলফে অসংখ্য মজার মজার বই সাজানো আছে। আজকে আমি তোমাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। আচ্ছা, গল্পের বই পড়তে তোমাদের কেমন লাগে বা শুনতে? এই যে আমাকে দেখছো, আমি ছোটবেলা থেকে অনেক 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 গল্পের বই পড়েছি, অনেক গল্প শুনেছি। আজকে আমি এই যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে গল্প শোনাবো বা গল্প বলছি, বা আজকে আমি যতটুকু যা কিছু হয়েছে কিসের কারণে জানো? বইয়ের কারণে। বই মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধু। আচ্ছা, আজকে তোমাদেরকে কি গল্প পড়ে শোনানো যায়? আজকে আমরা এই গল্পটি পড়ে আমি তোমাদেরকে শোনাবো, রিমু ও তুলি। রিমু ও তুলি গল্পটি লিখেছেন আবু রেজা, আর এই গল্পের বইয়ের প্রচ্ছদ এবং ভেতরে সুন্দর সুন্দর ছবি এঁকেছেন লোকনাথ রায় তন্ময়। আচ্ছা, এই প্রচ্ছদে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? এই প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে তোমাদের বয়সী, সে গাছের আড়ালে বসে আছে এবং আরেকটি মেয়ে গাছের আড়াল থেকে উকি দিচ্ছে। বাহ, কি সুন্দর শাড়ি পরে আছে মেয়েটি, তাই না? আচ্ছা, এরা আসলে কি বলতে চায়? এই বইতে আসলে কি আছে? তাহলে চলো আমরা পড়া শুরু করি এবং তোমরা শুনতে থাকো গল্প রিমু ও তুলি। সুন্দর সকাল, সূর্যের স্নিগ্ধ আলোয় ভরে উঠেছে চারদিক, পাতায় পাতায় রঙের খেলা। এমন সকালে বাইরে এসে অবাক হয়ে তাকিয়ে থাকে রিমু। বনের গাছপালা দেখে, ওই দূরের পাহাড় দেখে, আঁকা বাঁকা পথের শেষ রেখা ধরে ওর দৃষ্টি হারিয়ে যায় দূর দিগন্তে। সকালের এই সময়টা একা একা কাটে রিমুর। বাবা চলে যান অফিসে, শিমুকে নিয়ে স্কুলে যান মা। রিমুরও ইচ্ছে করে স্কুলে যেতে, বাইরে কোথাও ঘুরে বেড়াতে, কিন্তু উপায় নেই। ছোট্ট বন্ধুরা, রিমুর ছোট বোন শিমুকে নিয়ে তার মা গেছে স্কুলে আর বাবা গেছেন অফিসে, কিন্তু রিমুরও ইচ্ছে করে স্কুলে কিংবা বাইরে বেড়াতে যেতে, কিন্তু রিমু যেতে পারে না। বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারছো রিমু কেন বাইরে যেতে পারছে না? চলো গল্পটা পড়ে বাকিটা জেনে নেওয়া যাক। বাবা মা ও শিমু এখনো ফেরেনি, ফিরবে সেই দুপুরবেলা। রিমু আবার বারান্দায় এলো, উদাস চোখে তাকিয়ে রইল পাহাড়গুলোর দিকে। তার খুব ইচ্ছে করে পাহাড়ের কোল দিয়ে হেঁটে বেড়াতে। ইস, দূর পাহাড়ের ওই আড়ালে কি আছে যদি দেখতে পেতাম, যদি অচিন ওই গ্রামগুলোতে ঘুরতে যেতে পারতাম। এভাবেই কিছুক্ষণ ভাবনায় ডুবেছিল রিমু। হঠাৎ কোত্থেকে কে যেন ডাকলো রিমুকে, রিমু। রিমু এদিক ওদিক তাকালো, কে ডাকছে আমাকে? বুঝতে পারলো না রিমু। আবারও ডাক শোনা গেল, রিমু। হঠাৎ রিমুর চোখ পড়ল পেয়ারা গাছের ডালে, ডালটা নড়ছে। রিমু পেয়ারা গাছের কাছে এলো। এখানে ডালের ওপর প্রায় তার সমবয়সী এক মেয়ে বসে আছে, মুখে তার নির্মল মায়া ভরা হাসি। এত কাছে পেয়ারা গাছের ডালে বসে মেয়েটি আবারও তার নাম ধরে ডাকলো, রিমু। রিমু বলল, কে তুমি? আমার নাম জানলে কি করে? মেয়েটি ভেবেছিল রিমু হয়তো রাগ করবে, তার সাথে কোনো কথাই বলবে না। কিন্তু রিমু
ওর সাথে কথা বলছে দেখে মেয়েটি খুব খুশি হলো। চোখ পিটপিট করে তাকালো, মিষ্টি করে হাসলো। কি সহজ সরল হাসি মেয়েটির। বন্ধুরা, দুজন মেয়ে, বোঝাই যাচ্ছে কেউ কাউকে চেনে না, এই তাদের প্রথম দেখা। এখন বুঝতে পারছো তারা কোথায় থাকে? একদম ঠিক ধরেছ। রিমু থাকে এই বাড়িতে, আর অন্য মেয়েটি থাকে এই বাড়ির আশেপাশের জঙ্গলেরই কোনো একটি জায়গায় বা গ্রামে। চলো পড়তে থাকি। রিমু আবার জানতে চাইল, কই বললে না তো, আমার নাম জানো কি করে তুমি? তখন মেয়েটি বলল, তোমাকে দেখে বৃষ্টির মতো রিমঝিম রিমঝিম শব্দ মনে পড়ে আমার, তাই আমি তোমাকে রিমঝিম বা রিমু বলে ডাকতে চাই। রিমু এবার সত্যি সত্যি অবাক হলো। আরে, আসলে আমার নাম রিমঝিম, আর বাবা মা আমাকে আদর করে রিমু বলে ডাকেন। তুমি আমার পুরো নাম বলে দিয়েছ। মেয়েটি হেসে বলল, সত্যি? আচ্ছা শোনো, এখন আমি যাই, না হলে আমার বাবা আমাকে খুঁজতে বের হবেন। এই শোনো, তোমার নাম বললে না যে? মেয়েটি কোনো উত্তর দিল না, গাছ থেকে ঝুপ করে নেমে পড়ল। তারপর নিমেষেই চলে গেল বনের ওদিকে। তারপর বেশ কদিন কেটে গেছে, মেয়েটি আর আসেনি। এখন বারান্দায় এলেই রিমুর চোখ পড়ে পেয়ারা গাছের দিকে। নিজের অজান্তেই সে খুঁজতে থাকে মেয়েটিকে। আচ্ছা, নাম কি ওই মেয়েটির? জানা হয়নি। হতে পারে তুলি। মনের মধ্যে তুলি নামটি উঁকি দিতেই হেসে ফেলল রিমু। বিড়বিড় করে বলল, ওর নাম যাই হোক না কেন, আমি ওকে তুলি বলেই ডাকবো। বন্ধুরা, প্রথম দেখার পর থেকেই রিমু সবসময় ওই মেয়েটির কথা ভেবেছে, কিন্তু মেয়েটি তো ওর নাম বলেনি। তাতে কি, রিমু মনে মনে ঠিক করে নিয়েছে ও তাকে তুলি বলেই ডাকবে। এখন সামনে কি হয় চলো জেনে নেওয়া যাক। রিমু যখন মেয়েটির কথা ভাবছিল, ঠিক ওই সময় কখন যে সে পেয়ারা গাছে এসে বসেছে বুঝতেই পারেনি রিমু। রিমু বলল, আরে, আমি তোমার কথাই ভাবছিলাম। এই তোমার আসার সময় হলো, আরো আগে এলে না কেন? মেয়েটি তখন হাসতে হাসতে বলল, তোমাকে পেয়ারা পেড়ে দেওয়ার জন্যই তো এলাম, তা না হলে কি আসতাম? বলি, এ ডাল ও ডাল থেকে অনেকগুলো পেয়ারা পেড়ে রিমুকে দিল মেয়েটি। আজ বিকেলেও খুব মনে পড়ছে মেয়েটিকে। সেদিন সকালে দেখা হলো, তারপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল, আর আসেনি। বারান্দায় বসে রিমু পেয়ারা গাছের ডালের দিকে তাকায়, এদিক ওদিক খোঁজে, কিন্তু দেখতে পায় না ওকে। হঠাৎ রং তুলি নিয়ে ছবি আঁকতে বসলো রিমু। একটু পর বাবা মা শিমু ফিরে এলো গাড়িতে করে। নিচে থেকেই বাবা ডাকলেন, কি করছো মা রিমু? রিমু কথা বলল না, যেন বাবার কথা সে শুনতেই পায়নি। ছবি আঁকতে বসলে রিমুর কোনো দিক খেয়াল থাকে না। কি অদ্ভুত ব্যাপার, আজকাল সবসময়ই রিমুর মনে পড়ে তুলির কথা। বারান্দায় এসে তুলির পথের দিকে তাকিয়ে থাকে, তুলি আসে না। তুলির কথা ভাবতে ভাবতে হঠাৎ ঝিমুতে শুরু করলো রিমু। তারপর স্বপ্নের মতো মনে হলো তুলির সাথে বনের মধ্যে লুকোচুরি খেলছে রিমু। রিমু একবার গাছে আড়ালে দাঁড়ায়, তুলি বলে দেয়, ওই তো তুমি। আরেকবার তুলি দাঁড়ায় গাছের আড়ালে, রিমু দেখে ফেলে আর বলে, ওই যে তুমি তুলি, তোমাকে আমি দেখে ফেলেছি। সেদিনও মেয়েটির নাম জানা হয়নি। আচ্ছা, এই কদিন মেয়েটি এলো না কেন? একবার এসে ওর আসল নামটি বলে দিলেই তো পারে। বন্ধুরা, তোমরা কি রিমুর কষ্টটা টের পাচ্ছ? কেন তার এত কষ্ট হচ্ছে? আসলে একাকিত্বের সময়
যদি কোনো বন্ধু বা সাথীর দেখা পাওয়া যায় তখন শুধু বারবার তার কথাই মনে হয়। তাই রিমুর বারবার 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 মেয়েটির কথা মনে হচ্ছিল। পরদিন সকাল, অদ্ভুত আলোয় ভরে গেছে পৃথিবী। সারা বন জুড়ে পত্র পল্লবে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। বন্ধুরা, পত্রপল্লব মানে জানো? পত্রপল্লব হচ্ছে গাছের পাতায়, গাছের ডালে, ফুলে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। রিমু হঠাৎ দেখলো ওই দূরের পথ ধরে হেঁটে যাচ্ছে মেয়েটি। রিমু ডাকলো, তুলি। মেয়েটি একবার রিমুর দিকে ঘুরে তাকালো, মিষ্টি করে হাসলো, কিন্তু রিমুদের বাড়ির দিকে এলো না। হাঁটতে হাঁটতে চলে গেল পথের বাঁকে, ওই পাহাড়ের দিকে। পরের দিন মেয়েটি এসে ডাকলো রিমুকে। রিমু! মেয়েটির ডাক শুনে খুব খুশি মনে বারান্দায় এলো রিমু। আজ মেয়েটি পেয়ারা গাছের ডালে ওঠেনি। নিচে দাঁড়িয়ে থাকতে দেখে রিমু ওকে বলল, তুলি। মেয়েটির চোখ ছলছল করছে, কোনো কথা বলছে না। রিমু আবার ডাকলো, তুলি, উপরে এসো। তখন মেয়েটি নিচে দাঁড়িয়ে রইল। একটু পর কান্না জড়ানো কণ্ঠে বলল, কাল তোমরা চলে যাচ্ছ না? কাল চলে যাচ্ছি, তুমি জানলে কি করে? বুঝেছি, নিশ্চয়ই লাগেজ আর ট্রাক দেখে অনুমান করেছ, বলল রিমু। বন্ধুরা, একবার ভেবে দেখো তো, তুমি একজন নতুন বন্ধু খুঁজে পেয়েছ, তার সঙ্গে তোমার ভীষণ ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু হঠাৎ করেই একদিন তোমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হলো, দূরে চলে যেতে হলো। তখন তোমাদের কেমন লাগবে? লাগেজ ও ফার্নিচার বোঝাই ট্রাক ছেড়ে চলে যাচ্ছে। বাড়ির সামনে রাখা গাড়িতে একটু পরই রওনা হবে এই বাড়ির সবাই। গাছের আড়ালে বসে আছে তুলি, ওর চোখ খুঁজে ফিরছে রিমুকে। ওই ওখানে রিমুর বাবা মা আর রিমুর বোন কে যেন হুইল চেয়ারে বসে আছে, কিন্তু রিমু কোথায়? মনে মনে অস্থির হয়ে উঠল মেয়েটি। এখনো আসছে না কেন রিমু? কোথায় সে? রিমু এসে নিশ্চয়ই আমাকে দেখে ফেলবে, দৌড়ে এসে জড়িয়ে ধরবে আমাকে। রিমুকে এদিক ওদিক কোথাও না দেখে তুলি একবার ভালো করে তাকালো হুইল চেয়ারে বসা মেয়েটির দিকে। অমনি এক আচমকা কষ্টে তার মন হু হু করে উঠল। ধীরে ধীরে রিমুর কাছে এগিয়ে এলো মেয়েটি। পাশে এসে হাঁটু গেড়ে বসলো। দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। ওকে কাঁদতে দেখে কেঁদে ফেলল রিমু। এই কদিনে কত আপন হয়েছে দুজন। মনে মনে সবসময় একজন আরেকজনের কথা ভেবেছে। আজকের পর কেউ কাউকে দেখতে পাবে না, অথচ এরা এত কাছে এসেছে যে একজন আরেকজনকে কোনোদিন ভুলতেও পারবে না। রিমু খুব কাঁদছিল। বিদায়ের আগে বাবাকে বলল, বাবা, আমার ছবির খাতাটা দাও না। বাবা ছবির খাতা বের করে রিমুর হাতে দিলেন। রিমু মেয়েটিকে বলল, এই নাও, এটি তোমার জন্য। খাতা জুড়ে অনেক অনেক ছবি, সবই এই মেয়েটির ছবি। রিমু এঁকেছে। নিজের এত সুন্দর সুন্দর ছবি দেখে মেয়েটি আবার কাঁদতে থাকলো। গল্পটি শেষ হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে গল্পটি? এই গল্পর রিমু এবং তুলি দুই চরিত্র। তুলি কোনো এক গ্রামের মেয়ে, আর রিমু তার বাবা মা হয়তো চাকরি করেন কোনো একটি জেলা শহরে বা উপজেলায়, বা ওই গ্রামটিতে হয়তো বদলি হয়ে এসেছিলেন। তারপর তার বাবার আবার বদলি হয়ে গেলে তারা আবার চলে গেল। কিন্তু
রিমু ও তুলির ভেতরে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, যে সম্পর্কটা তৈরি হয়েছিল, যে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়েছিল, সেটি যে এত গভীর হয়ে গিয়েছিল যে বিদায়ের বেলায় ওরা কেঁদেছিল। আর তুলি, রিমুর দেয়া উপহার, তার আঁকা ছবিগুলো যখন তুলিকে দিয়ে গেল, সেগুলো দেখেও তুলি কাঁদতে থাকলো। আচ্ছা বন্ধুরা, এই গল্পের কোন চরিত্রটি তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? এরকম গল্পের মতো যদি তোমাদের জীবনেও কারোর সাথে বন্ধুত্ব হয় এবং একসময় যদি তোমরা দূরে চলে যাও, তখন তোমরা কি করবে? ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি আসরে গল্প শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হয়তো অন্য কোনো দিন অন্য আরও সব মজার মজার গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর বেশি বেশি বই পড়ো। ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি শারমিন লাকি ঠিক ঠিক হাজির হয়ে গেছি আমার খুব প্রিয় আসর, বই পড়ি জীবন গড়ি এই গল্পের আসরে। দেখতে পাচ্ছ আমার পাশে কি সুন্দর একটা বুকশেলফ, মজার সব বইয়ের ঠাসা এই বুকশেলফ। মনে হচ্ছে সবগুলো বই এক লহমায় পড়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব নয়। একটা মজার গল্পের বই আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এটার নাম হচ্ছে গুলতি। তাহলে চলো আর দেরি না করে আমরা বরং শুরু করে দিই পড়া। ছোটবেলায় তো আসলে গুলতি আমরা সবাই কম বেশি অনেক খেলেছি। তোমরাও নিশ্চয়ই কেউ কেউ গুলতি খেলো, আমার যেটা মনে হয়। আচ্ছা, প্রচ্ছদটা আগে দেখি আমরা। দেখো কি সুন্দর একটা ছেলে গুলতি খেলতে গিয়ে কিন্তু একেবারে পড়েই গেছে, শুয়ে পড়েছে। কি মজার, তাই না? খুব বর্ণিল একটা বই। লিখেছেন খায়রুল বাবুই, অলংকরণ করেছেন সারা তৌফিকা। তাহলে পড়া শুরু করে দেই। নাবিল, হানিফ, রিতা ও রাসেল প্রতিদিন ক্রিকেট খেলে। মাঠের পাশে বসে থাকে রাফি, ওদের সাথে সেও খেলতে চায়। দেখো কি সুন্দর সবুজ একটা মাঠ, কত বড় একটা মাঠ, তাই না? আর সেখানে ওরা তিনজন কি মজা করে খেলছে। শুধু বেচারা রাফি, সে গাছের পাশে বসে আছে। সেও খেলতে চাচ্ছে, কিন্তু কেন যেন খেলতে পারছে না। তাহলে কি ওর বন্ধুরা ওকে খেলায় নিচ্ছে না? ঠিক আছে, পড়লেই বোধহয় জানা যাবে ঘটনাটা কি। কিন্তু রাফিকে ওরা খেলতে নেয় না, বলে তুমি তো ছোট, তাই খেলতে পারবে না। আহা, বেচারা রাফি, ছোট বলে খেলতে পারবে না। এরকমটা কিন্তু আমাদের সাথেও হতো, জানো। যখন ছোট ছিলাম বড়রা আমাদেরকে বলতো কি, দুধ ভাত, তোমরা দুধ ভাত, আমাদের সাথে তোমরা খেলতে পারবে না, তোমরা যখন বড় হবে তখন খেলবে। কিন্তু এমনটা কি হওয়া উচিত ছোট্ট বন্ধুরা? সবার সাথে খেলা উচিত না, কাউকে কিন্তু একলা বসিয়ে রাখাটা ঠিক নয়। আমার মনে হয় ছোটদেরকেও বেশি বেশি করে খেলার সুযোগ দেওয়া উচিত। কি আর করা, দেখো রাফি একা মাঠের বাইরে খেলছে, বেচারা একাই খেলছে। দেখা যাক এরপর কি হয়। কখনো কখনো মাঠে আসে রাফি, তখন সবাই বলে না না, বল মাঠের বাইরে গেলে তখন তুমি ধরো। রাফি মাঠের বাইরে যায়, বলের দিকে তাকায়। এই যে দেখো, এইটা হচ্ছে রাফি, কত দূরে ওকে রেখে দিয়েছে শুধুমাত্র বল কুড়িয়ে আনবার জন্য। এরকমটা কিন্তু ছোটবেলায় আমাদের অনেকের সাথেই ঘটেছে, কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। এরপরে কি হচ্ছে তাহলে দেখি। বল মাঠের বাইরে আসে, রাফি গুলতি দিয়ে বল নিশানা করে। এইবার গুলতির ব্যাপারটা কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কখনো এমন অবস্থা হয়েছে নাকি, ধরো তুমি খেলতে চাইছো কিন্তু বড়রা তোমাকে খেলায় নিচ্ছে না। এবার বলো, রাফিকে কেউ খেলায় নিচ্ছে না, ও ছোট বলে সবাই বলছে তুমি মাঠের বাইরে গিয়ে খেলো, মাঠের বাইরে থাকো, ভেতরে আসতে পারবে না। বন্ধুরা, এরপর তাহলে কি হতে পারে বলো তো? চলো বরং
পড়ি, পড়লেই বোঝা যাবে এরপর কি হচ্ছে। এরপর হঠাৎ এক সময় বল আটকে গেল আম গাছের ডালে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে আম গাছের ডালে ওদের বলটা আটকে গেছে। নাবিল ঢিল নিয়ে এলো, বলের দিকে ছুঁড়ে মারলো, বল পড়লো না। দেখো ওরা ঢিল ছুঁড়োছুড়ি করছে, বলটা কিন্তু পড়ছে না। ঠিক একইভাবে বলটা আটকে আছে আম গাছের ডালে। এরপর কি হয় দেখি। এরপরে তো আরো মজার ব্যাপার। হানিফ গেল গাছে উঠতে, কিন্তু মুখ কাঁচু মাচু করে ফিরে এলো। পিঁপড়ে ওকে ভীষণ কামড়ে দিয়েছে। এই দেখো কি অবস্থা। সে উঠতে গেছে গাছে, কিন্তু গাছে তো অনেক পোকামাকড় থাকে, পিঁপড়ে থাকে, সেগুলোর কামড় খেয়ে বরং আরো সে কাঁদতে কাঁদতে নিচে চলে এসেছে। এবার তাহলে কি হবে? রিতা ভাবলো গাছ ধরে ঝাঁকুনি দেই। এমন সময় ও বাড়ি থেকে শোনা গেল, আম পাড়ে কে রে? বন্ধুরা, ক্রিকেটের বল আটকে গেছে, এখন কোনো ক্রমেই আর পারা যাচ্ছে না। ঢিল ছুটছে, বল মারছে, গাছে উঠতে গিয়ে পিঁপড়ার কামড় খাচ্ছে, গাছে ঝাঁকুনি দিয়ে দৌড়ঝাঁপ, কত কিছু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। খেলতে গেলে এ ধরনের ঘটনা হয় এবং বিপদও হয়, তাই না? আচ্ছা, কি হবে এখন বলো তো ছোট্ট বন্ধুরা? আম গাছ থেকে বলটা পারা যাবে তো শেষ পর্যন্ত? চলো পড়ি বরং বইটা। সবাই ভয়ে অস্থির, বলল পালাও পালাও, কিন্তু রাফি দৌড়ালো না। সে গুলতি দিয়ে বল নিশানা করলো। দেখো, ওরা সবাই মিলে পালাচ্ছে, কিন্তু রাফি কিন্তু তার গুলতি দিয়ে বলটাকে টার্গেট করেছে। দেখা যাক কি হয়, রাফি বলটা পারতে পারে কিনা। হ্যাঁ, এভাবে রাফি ওদের বল পেড়ে দিল। তখন সবাই বলল, তুমিও খেলতে এসো রাফি। সেই থেকেই প্রতিদিন ক্রিকেট খেলে রাফি। দেখলে তো ছোট্ট বন্ধুরা, রাফিকে কিন্তু ছোট বলে ওরা খেলায় নিতে চায়নি, কিন্তু ছোট হলে কি হবে, রাফি কিন্তু ওদের অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে। আম গাছের অত উঁচু ডাল থেকে সে কিন্তু সামান্য একটা গুলতি দিয়ে বলটা পেরে এনে দিয়েছে, তাই তাকে কিন্তু খেলতে নেওয়া দরকার। এজন্য আমরা সবাইকে খেলায় সাথে নেব এবং একসাথে অনেক আনন্দ করব। বন্ধুরা, গুলতি গল্পের কোন চরিত্রটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে? কেন ভালো লেগেছে? বা এই গল্পের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি মজার লেগেছে? ছোট্ট বন্ধুরা, আমার কিন্তু রাফিকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে। সে কিন্তু অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করেছে, আর বলটা যখন আম গাছের উঁচু ডালে আটকে গেল, তখন কিন্তু গুলতি দিয়ে সেই বলটি সে পেরে সবাইকে সাহায্য করেছে। ছোট্ট বন্ধুরা, এবার তুমি বলো তো, এরকম কোনো পরিস্থিতিতে তুমি পড়লে তুমি কি করবে? তুমি কি সবার সাহায্যে এগিয়ে আসবে? বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, বিদায়ের আগে রিমু তুলিকে কি দিল? প্রশ্ন 2, হঠাৎ বলটা কোথায় আটকে গেল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। ছোট্ট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ির এই আসরে আজকের মতো বিদায় নিচ্ছি। হাতে আর একদম সময় নেই, তোমরা কিন্তু বেশি বেশি করে বই পড়বে। আবার কোনো একটা আসরে তোমাদের সাথে মজার গল্প নিয়ে আমি শারমিন লাকি হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।